হ্যালো স্টুডেন্টস, আমি এর আগের একটা ভিডিওতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক যে ছোট গল্পটা সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সেই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই প্রশ্ন উত্তর পর্বে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর শেষে এই পাঠ্যাংশের প্রয়োজনীয় অর্থগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। লালু ছোট গল্পে আমি লেখক সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম বা তোমরা লেখক সম্পর্কে যে কথাগুলো আগে শুনেছো তার থেকে তো যে কোনো প্রশ্ন হতেই পারে। এছাড়া যে প্রশ্নগুলো লাইন তুলে ছাড়াই আমি বলছি কিছু প্রশ্ন, সেগুলো তোমরা অবশ্যই করবে। যেমন লালুকে, স্মৃতিরত্নকে, নন্দরানীকে, লালুর বাবার পেশা কী ছিল, কিংবা স্মৃতিরত্নর বাড়ি কোথায় ছিল, কিংবা স্মৃতিরত্ন কী কারণে কাশিতে এসেছিলেন, অথবা লালুদের বাড়ি কোথায় ছিল, স্মৃতিরত্ন কী কারণে লালুদের বাড়ি ছেড়ে পরদিন ভোরবেলায় চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, চলে যাওয়ার কথা ভেবেছিলেন। এগুলো তো সাধারণ ছোট ছোট প্রশ্ন। এছাড়া যে অংশগুলো লার্ন করবে, যে মাকে জব্দ করতে গিয়ে লালু কি করেছিল, কি ঘটনাটা ঘটিয়েছিল, লালুর মা কি প্রস্তাব রেখেছিল তার বাবার কাছে, উত্তরে লালুর বাবা কি বলেছিলেন, সেই প্রসঙ্গগুলো এগুলো তোমরা অবশ্যই লার্ন করে নেবে এবং সেগুলো তোমরা লিখবে। লেখার সময় ওই অংশগুলোর উল্লেখ করবে। তাছাড়া আরও যে কথা তোমাদের স্মৃতিরত্নের মানে আহারাদি কিংবা তার থাকার জন্য নন্দরানী কি ব্যবস্থা করেছিলেন, লালু যে কাজটা করেছিল মানে গুরুদেবকে জব্দ করার জন্য, সেটা ঘটনাটা কি ছিল, গুরুদেব সারা রাতব্যাপী কি কি কাজ করেছেন বা তার সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছিল লালু, তার জন্য কিভাবে তাকে হেনস্থা হতে হয়েছে, এই সমস্ত অংশগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নেবে। ওখান থেকে তোমাদের প্রশ্ন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট লাইন তুলে হতে পারে। এখন আমি চলে যাচ্ছি তোমাদের লাইন তুলে ডাইরেক্ট প্রশ্ন উত্তর আলোচনায়। প্রথমেই আসি, ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। কে তার মাকে রবারের সাপ দেখিয়ে বিপদে ফেলেছিল? এই ঘটনার প্রতিবাদ হিসাবে মা কি করেছিল বা কি বলেছিল এবং এর ফলাফল কি হয়েছিল, প্রত্যেকটা কিন্তু তোমরা আমার আলোচনা থেকে উত্তর পেয়ে যাবে। কাজে এই আলোচনা নিয়ে আমি আজকের ভিডিওটা বড় করব না। যে প্রশ্নের উত্তর তোমরা পাবে না, যে প্রশ্নের উত্তর আমি আগে বলিনি, একমাত্র সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এরপর কিংবা তোমাদের এই লাইনটা তুলেও হতে পারে, মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। মানুষকে জব্দ করবার বা ভয় দেখাবার কোন উদাহরণ আলোচ্য পাঠ্যাংশে লেখক দিয়েছেন? দুটো উদাহরণ আমরা পেয়েছি, গুরুদেবের অংশ আর মাকে জব্দ, রবারের সাপ দেখিয়ে জব্দ করা। এটা কিন্তু সংক্ষেপে বলতে হবে, ব্যাখ্যা নয়। এরপর কি, সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার ওপর চোটে। কোন পাঠ্যাংশ থেকে নেওয়া লালুকে, এ ধরনের কথা আমি কিন্তু আর বলছি না, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই হয়। আমি আগের সমস্ত পাঠ্যাংশ আলোচনা করার সময় তোমাদের বলেছি, সেগুলো তোমরা অবশ্যই লেখক বা গল্পের নাম এগুলো তোমরা কখনো ভুলবে না, এগুলো মনে রাখবে, খালি এ থেকেই বোঝা যায়। আর তোমরা যদি টেক্সটটা খুঁটিয়ে পড়ো তাহলে কে কাকে বলেছে এটা বলতেও কখনো অসুবিধা হবে না। যাই হোক, সে যাত্রা লালু পরিত্রাণ পেল। কোন যাত্রা, কোন ঘটনার পরে লালু পরিত্রাণ পেল? পরিত্রাণ শব্দের অর্থ কি? পরিত্রাণ মানে বেঁচে যাওয়া, ছাড় পেয়ে যাওয়া। কিন্তু মনে মনে রইল মার ওপরে চোটে। অন্যভাবে বলতে পারে, মার ওপরে সে চোটে ছিল কেন? তার ফলাফল হিসাবে লালু কি ঘটিয়েছিল, কোন ঘটনা ঘটিয়েছিল? এরপরে কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। কোন সুযোগের কথা লেখক বলেছেন? পুরো সুযোগটা মানে স্মৃতিরত্ন যে তেতলা বাড়ি হওয়ার পরে নন্দরানীর বাড়িতে পায়ের ধুলো দেননি এবং এইবার এতদিনে সেই সুযোগটা হয়েছে, সেই কথাই বলেছে।
কোন সুযোগের কথা এখানে বলা হয়েছে সেটা লেখো। মানে ওই যে কাশীতে এসেছেন, কি কারণে কাশীতে এসেছিলেন সেই প্রসঙ্গটা বলে নন্দরানীর বাড়ি হয়ে যাবেন সেটা বলতে হবে। উদ্যোগ আয়োজনে ব্যস্ত, কে উদ্যোগ আয়োজনে ব্যস্ত, কি কারণে এত আয়োজন, কি ধরনের আয়োজন সে করেছিল, মানে যে উদ্যোগকারী সে করেছিল সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ওই যে গুরুদেবের জন্য যে মিষ্টান্ন তৈরি, তার সজ্জা, তার গৃহ সাজিয়ে দেওয়া বা তার ঘর সাজিয়ে দেওয়া, এই সমস্ত কথা তোমাদের বলতে হবে, সমস্তটাই পাঠ্যাংশ অনুসরণে বলবে। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। গভীর রাতে কার ঘুম ভেঙে গেল? স্মৃতিরত্নের ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভেঙে গেল এটা একটু সুন্দর করে বলবে যে আহারাদির পর প্রচণ্ড পরিশ্রমের পর নিশ্চিন্তভাবে তিনি শুয়েছিলেন শয্যায় এবং তার পেটের ওপর ফোঁটা ফোঁটা জল পড়ছিল, সেই জন্যই তার ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জল পড়ছিল, তাই তার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। বক্তাকে অজানা জায়গা বলতে কোন জায়গার কথা বলা হয়েছে, জায়গাটা অজানা কেন, অজানা কেন সেটা তোমরা বলবে যে যেহেতু এই প্রথম তিনি এই স্থানে আসছেন, আর পশ্চিমের দেশে যেখানে লালুরা বাড়ি করেছিল বা লালুর বাবা বাড়ি করেছিল, তিনতলা বাড়ি করেছিল, সেটা বলবে। কেন তিনি বাড়ির ঘরের ভেতর থাকতে পাচ্ছেন না, ওই যে জল পড়ছে এবং চারটি কোণায় খাট, বারে বারে ফিতের খাটটা টেনে নিয়ে গেছেন, কোনো ফলাফল হয়নি, তিনি ভেবেছেন ছাদটা ভেঙে মাথায় পড়তে পারে, এই অংশগুলোকে ব্যাখ্যা করবে। আবার থাকাও, এটা থাকাও বিপজ্জনক, কী কারণে ভেতরে থাকা বিপজ্জনক তার উত্তর। দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, কেন বাইরে যেতে ভয় করে, কারণ অচেনা জায়গায় নানা কিছুর উপদ্রব হতে পারে, তার উপর বাইরে প্রচণ্ড দুর্যোগ হচ্ছিল সেদিনকে, সেই কথাটা বলতে হবে। এরপর চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিলল না। কে চেঁচিয়ে ডাকলেন, কাদের চেঁচিয়ে ডাকলেন, কোন পরিস্থিতিতে তিনি চেঁচিয়ে ডেকেছিলেন, সম্পূর্ণ পরিস্থিতি বলতে তিনি যে ওই জলের হাত থেকে বা মাথায় ছাদ পড়ার হাত থেকে বাঁচার জন্য বাইরে গিয়েছিলেন এবং সেই সময় সাহায্যের জন্য কাউকে ডেকেছিলেন, সেই অংশটা। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো। আত্মমর্যাদা বলতে কি বোঝো? আত্মমর্যাদা মানে নিজের আত্মসম্মান যাকে বলে, সেটাই আত্মমর্যাদা। সেই আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো মানে বক্তা এখানে কি বলতে চেয়েছেন বা লেখক এখানে কি বলতে চেয়েছেন, ওই যে মক্কেলদের চেয়ার মানে বেঞ্চিটায় বসেছে একজন গুরুদেব, তার তো ওই অংশে ওই জায়গায় বসার কথা নয়, কিন্তু তবু সে বসেছে, এই যে অবস্থাটা, সেই সিচুয়েশনের কথাটা তোমাদের বলতে হবে। এরপর কি, হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। হঠাৎ কিসের উপদ্রব, কার কথা বলা হয়েছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? এই নতুন উপদ্রবের হাত থেকে বাঁচার জন্য বক্তা কি করছিলেন, বক্তা না মানে ওই ভদ্রলোক কি করেছিলেন, ওই যে গামছা সঞ্চালন করছিলেন, হাত পা নাড়ছিলেন, ছুটে বেড়াচ্ছিলেন, সম্পূর্ণ অংশগুলো কিন্তু ছোট ছোট ভাবে তোমাদের তুলে ধরতে হবে। মানে এমনভাবে লিখবে যেটা বিস্তৃত হবে না, বেশি বর্ণনামূলক হবে না, কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে, 2-3 লাইনের মধ্যে দিয়ে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এইভাবে লিখবে। ওকে, আচ্ছা। এরপর দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিল। নিদ্রা কেন সর্বসন্তাপহর, এটা আমি তোমাদের পড়ানোর সময় বলেছি, সেটা অংশটা শুনবে তাহলে উত্তর পেয়ে যাবে। সর্বসন্তাপহর নিদ্রায় সারা রাত্রির দুঃখ, সারা রাত্রির দুঃখ বলতে কি, কোন ঘটনাকে উল্লেখ করে এই কথা বলা হয়েছে, সম্পূর্ণ ঘটনা বলতে হবে। তোমাদের 2 পাতা ধরে লিখলে কিন্তু চলবে না, ছোট করে লিখতে হবে, কাজে ছোট করে লেখার অভ্যাস তোমাদের করতে হবে। সারাংশ মানে পুরো ঘটনাকে বিস্তৃত বা বর্ণনামূলক না করে প্রয়োজনীয় অংশটা আমরা লিখব, সারাংশ লিখব, এইভাবে লেখাটাকে তোমাদের নামাতে হবে। তারপরে নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে কেন? নন্দরানী কেন ভয় পেয়েছিলেন, তার ভয় ভাবনার কারণ কি হয়েছিল, তিনি কেঁদে ফেলেছিলেন কেন, আর উত্তরে ঠাকুরমশাই কি বলেছিলেন, এবং মাঝে আর একটা প্রশ্ন হতে পারে যে ঠাকুরমশাই কে, তার পরিচয় দাও। মানে স্মৃতিরত্ন যে তার গুরুদেব সে কথা বলা, এবং স্মৃতিরত্ন বাড়ি কোথায় ছিল সেটা বললেই তার সম্পূর্ণ পরিচয়টা হয়ে যাবে।
এরপর চলে যাও, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কে হতবুদ্ধি হয়ে গেলেন, কি কারণে হতবুদ্ধি হয়েছিলেন, স্ত্রী কি কাণ্ড করেছিলেন, সম্পূর্ণটাই পাঠ্যাংশে বিবৃত। অংশটা ভালো করে পড়ে তোমরা লিখবে। এরপর নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। বৃদ্ধকে তার পরিচয় দাও। নির্বুদ্ধিতার কোন পরিচয় বৃদ্ধ উপলব্ধি করতে পেরেছিলেন? এই অংশের মধ্যে দিয়ে ওই বৃদ্ধের চরিত্রের কোন দিকটা প্রকাশিত হয়? সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আমি পাঠ্যাংশের ব্যাখ্যায় দিয়েছি, তোমরা খুব ভালোভাবে শুনবে, সম্পূর্ণ উত্তরটা নিজেই লিখতে পারবে। এরপরে চলে এসো, এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। এরপর বলতে কোন ঘটনাকে উল্লেখ করা হয়েছে? লালু কে ছিল, কী কারণে লালু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, ত্রিসীমানায় না আসার কারণ কি? আচ্ছা, কারণ হিসাবে তোমাদের এটা উল্লেখ করতে হবে যে সে যে ঘটনাটা ঘটিয়েছিল সে তার জন্য বকুনি খাওয়ার তো ভয় ছিল, কিন্তু আবার তো তাকে বাড়ি ফিরতে হয়েছে, তাহলে এই কদিনের জন্য বাড়ির থেকে বাইরে গিয়ে তার লাভ কী? এটা আমি বলেছি, তবু আরেকটু বলি যে ইন্ধনের অভাবে ক্রোধবহ্নি প্রজ্বলিত হইতে পারে না। এটা একটা সাধারণ কথা, মানে একটা প্রবাদ প্রবচন বলতে পারো। এখানে ইন্ধন বলতে তার উপস্থিতিকে বোঝানো হচ্ছে। লালু যদি বাড়িতে এই অবস্থায় তার মায়ের সম্মুখে হতো, লালুর মায়ের সঙ্গে সঙ্গে বিষয়টা মনে পড়তো, তার বকুনির বহর প্রচুর হতো। কিন্তু আমরা যখন দেখি যে ঘটনাটা আস্তে আস্তে দূরে চলে যায়, দিনের সংখ্যা বাড়ে, তখন ওই দূরে চলে যাওয়ার ফলে কি হয়, ইন্ধনের অভাবে ঘটনাটার আমাদের মন থেকে দূরে চলে যায় এবং রাগটাও আস্তে আস্তে কমতে থাকে। এবং লালু অত্যন্ত বুদ্ধিমান ছিল, সেই কারণে সেই ঘটনাটা ঘটিয়েছিল। এই কথাগুলো তোমাদের বলতে হবে। এটা গেল লাইন তুলে প্রশ্ন, ছোটোখাটো এদিক ওদিকের প্রশ্নোত্তর আলোচনা। এরপর তোমাদের যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে লালু, পাঠ্যাংশ থেকে লালুর চরিত্রের কোন বর্ণনা লেখক দিয়েছেন বা লালুর চরিত্রের কোন দিকগুলো প্রকাশ পেয়েছে সেটা বলো। এবং এই স্মৃতিরত্ন বা গুরুদেবের কোন চরিত্রের পরিচয় আমরা পাঠ্যাংশে পাই সেটা। প্রথমেই আসি লালুর অংশে। লালুর চরিত্রে আমরা কি দেখেছি? লালু অত্যন্ত দামাল প্রকৃতির ছেলে। কেন দামাল প্রকৃতির ছেলে? সে মানুষকে জব্দ করতে এবং তাকে একটু বিপদে ফেলে মজা পেত, এটা সাধারণত দামাল ছেলেরই লক্ষণ। আচ্ছা, এরপরে কি পেয়েছি না, লালু খুব মেধাবী ছাত্র ছিল। কেননা তার বাবার কথাতে সেটা স্পষ্ট, যে বছরে সে পরীক্ষায় প্রথম হতে পারবে না সেই বছর থেকে তার টিউটর রাখা হবে। কাজেই বোঝা যাচ্ছে সে প্রত্যেক বছর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত। সেই কারণেই গল্পে এই কথাটা বলা হয়েছে তার বাবার উক্তির মধ্যে দিয়ে। এরপর আমরা দেখছি যে লালু প্রতিশোধ স্পৃহ। তার মা যখন তার সাথে এই ঘটনা ঘটিয়েছে, মানে তাকে টিউটর রাখার প্রস্তাবটা দিয়েছে, তখন তার মায়ের ওপর তাকে শোধ নিতে হবে। কিভাবে সে শোধ নেবে? না, শোধ নিল না, গুরুদেবের ওপর একটা অকারণে অত্যাচার করে সে এইভাবে শোধটা নিল। তাছাড়া কি না, আরেকটা অংশ, তার যে শ্রদ্ধা ছিল মায়ের প্রতি, বাবার প্রতি বা গুরুদেবের প্রতি, সেটা কিন্তু আমরা দেখি, কারণ তাকে আমরা কখনো কারোর অনিষ্ট করতে দেখি না, আমরা মজা করতেই তাকে দেখেছি। কাজেই তার মধ্যে আমরা শ্রদ্ধাহীনতার কোনো পরিচয় কিন্তু এখানে পাইনি। এরপরে লালু বুদ্ধিমান, সেই কারণে সে ওই অংশে ওই বাড়ি থেকে সে পালিয়ে গিয়েছিল বেশ কিছু দিনের জন্য। এই অংশগুলো তোমাদের বলতে হবে। সব থেকে বেশি 4 নম্বরের প্রশ্ন এখানে আসতে পারে, এই প্রসঙ্গে 4 নম্বর থাকতে পারে। কাজে তোমরা যতটা পারবে পাঠ্যাংশের উদাহরণ দেবে, তাহলে তোমরা সম্পূর্ণ মার্কসটা পেতে পারো। আচ্ছা, এরপর স্মৃতিরত্ন। স্মৃতিরত্ন সম্পর্কে আমরা কি বলবো, যে স্মৃতিরত্ন মানুষটা খুব মানে একটা সর্বংসহা মানুষ বলতে পারি, কারণ সে অত্যাচারটা, মানে ওই যে একটা ঘটনা ঘটেছিল রাত্রে, সেটা কিন্তু সাংঘাতিক ঘটনা, তবু কিন্তু সে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে সমস্ত বাড়িকে মাথায় করেনি ওই রাত্রিবেলা। সে প্রত্যেকটা মানুষ যেহেতু ঘুমোচ্ছে, সে সময় নিয়েছিল এবং সে সহ্য করতে পারে, তাই সে সমস্ত ঘটনাকে সহ্য করে নিয়েছিল। এরপর সে রসিক। কেন রসিক? না, তার নির্বুদ্ধিতা সে নিজেই হাহা করে হেসে ফেলেছে। সে যে গুরুদেব, তার মধ্যে একটা অহং ব্যাপার, সেটা আমরা লক্ষ্য করি না। যদি সেটা থাকতো তাহলে কিন্তু সে সেই মুহূর্তে বাড়ি ত্যাগ করতো। তাদের অনুনয় বিনয়ের পর, মানে এই যে লালুর মা বহু প্রয়াস, বহু সাধ্য সাধনায়
তাকে ঘরে এনেছে, এই ঘটনায় সে কিন্তু ক্ষমা করে দিতে পারতো না। সে প্রচণ্ড রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারতো। ইনফ্যাক্ট রাত্রিবেলা সেটাই মনস্থির করেছিল যে প্রথম ট্রেনে সে বাড়ি মানে ওই স্থান ত্যাগ করবে। তবু সে মনস্থির তার মনোবাসনাকে চেঞ্জ করে ফেলেছে, তার ইচ্ছাকে গুরুত্ব দেয়নি, তার অনুরোধ উপরোধকে সে প্রায়োরিটি দিয়েছে। কাজে তার চরিত্রের একটা বেশ ভালো দিক আমরা এখানে লক্ষ্য করছি। এই কথাগুলো মানে তিনি যে নিতান্তই ভালো মানুষ সেটা এইখানে উল্লেখ করবে। আর লালুর ছেলে মানুষীকে, দুষ্টুমিকে তিনি ছেলে মানুষ এবং দুষ্টুমি হিসাবেই অ্যাকসেপ্ট করেছেন, সেটাও আমরা এখানে পরিচয় পাচ্ছি। এই হলো লালু ছোট গল্পের মোটামুটি একটা প্রশ্নোত্তরের আলোচনা। এরপরেও তোমরা যদি এমন কোনো প্রশ্ন পাও যার উত্তর তোমরা দিতে পারছো না, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েও, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আমরা আসবো আমাদের নতুন ভিডিও নিয়ে। তাহলে খুব ভালো থেকো।